রেনু 2 দিন ধরে খুবই অসুস্থ। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তি তার নেই। ফর্সা মুখ, হাত কালচে বর্ণ ধারণ করেছে। একটু পর পর মাথায় প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা শুরু হলে রেনু দেয়ালে মাথা ঢোকে। 4-5 দিন আগে মাথায় এক্স-রে করিয়েছিল রেনু। দেয়ালে মাথা ঢোকার জন্য খুলিতে চিরচির ফাটল ধরেছে। রেনু বুঝতে পারছে তার আর বেশি সময় নেই। আরাফকে ফোন করে বিষয়গুলো বলতেই আরাফ রেগে বলল, তোর এইসব ঢং দেখার সময় আমার নাই। এরপর আমাকে ফোন দিলে তোকে মেরে ড্রেনে ফেলে আসবো। আজকে আবার মাথা ব্যথা শুরু করেছে। একটু আগেই দেয়ালে সে মাথা ঢুকেছে। এখন কপাল বেয়ে রক্ত পড়ছে। রেনুর মনে হয়ে গেল সেই রাতের কথা। রাত তখন 3টা। রেনুর জ্বর। জ্বর দেখে অব্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অব্র ব্যস্ত হয়ে মাথায় জলপট্টি দিতে দিতে বারবার ডাক্তারকে ফোন করলো। ডাক্তারের ফোন বন্ধ। অথচ জ্বর তেমন বেশি না, 102 ডিগ্রি। তাতেও অব্র বেকল হয়ে আছে। সে রাতেই রেনুকে হাসপাতালে নিয়ে ছুটে গেল। রেনুর ধারণা সেই রাতে অব্র সারা রাত না ঘুমিয়ে তার পাশেই বসেছিল। এসব ভাবতেই রেনুর চোখ ভিজে উঠল। আচ্ছা, এই ছেলেটা এত ভালো ছিল কেন? অথচ তাকেই কিনা আমি অত্যন্ত দুঃখ কষ্ট দিলাম। প্রকৃত ভালোদের হয়তো শাস্তি দেয়, সেই শাস্তি আমি পাচ্ছি। রেনুর খুব ইচ্ছে করছে অব্রকে ফোন করে বলতে যে, অব্র, তুমি আমার পাশে একটুখানি বসবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু চাইলেও রেনু ফোন করে সেটা বলতে পারছে না। একটা সময় ছিল যখন অব্র ছিল তার একান্ত কাছের মানুষ। অথচ সে এখন চির অচেনা একটা ছেলে, যাকে চাইলেও ফোন করে বলা যায় না, তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি জীবনে। রেনু ঠিক করলো অন্যায়ভাবে অব্রের কাছে টাকা এবং ফ্ল্যাট নিয়েছিল সেই সব তাকে ফিরিয়ে দিবে। প্রাণাক্ত ভালোবাসার মানুষটা তার ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত হিসেবে সবটা ফিরিয়ে দিলে অব্র কি সেটা গ্রহণ করবে? দরজায় ঠকঠক আওয়াজ হলো। রেনু নির্বিকার দৃষ্টিতে তাকালো দরজার দিকে। এই সময় কে এলো? রেনু বলল, দরজা খোলা আছে। দরজা খুলে ঘরে প্রবেশ করলো সুদর্শন এক পুরুষ। তার পরনে হালকা খয়েরি রঙের পাঞ্জাবি, চাপদাড়ি দিয়ে মুখ ঢাকা, বড় বড় চুল। তবে এইভাবে তাকে অসম্ভব সুন্দর, সুপুরুষ মনে লাগছে। ছেলেটাকে দেখে রেনুর চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। মাথা ব্যথাটা এখন আর নেই। ছেলেটা রেনুর পাশে চেয়ার বসলো। রেনু মৃদু স্বরে বলল, কেমন আছে অব্র? অব্র অব্র নির্লিপ্ত গলায় বলল, ভালো আছি। কি হয়েছে তোমার? অব্র নির্লিপ্ত গলায় বলল, ভালো আছি, কি হয়েছে তোমার? রেনু নিঃশ্বাস ছেড়ে বলল, মন তো আগেই নষ্ট হয়ে গেছে, এখন শরীর নষ্ট হচ্ছে। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কিছু ধরতে পারছে না। তুমি আসবে আমি কল্পনাও করতে পারিনি। তোমার ড্রাইভারের সাথে টিআর স্কুলে দেখা হয়েছে। বলেছেন তুমি অসুস্থ। যে তোমাকে এত কষ্ট দিল তার অসুস্থতা শুনে ছুটে এলে। অব্র কিছু বলল না। রেনুর অবস্থা দেখে সে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। অব্র মনে মনে ভাবল, কি অবস্থা মেয়েটার। যে মেয়েটার রূপ ঠুকরে বের হতো সে মেয়ে এখন কুৎসিত বীভৎস রূপ নিয়েছে। রেনু বলল, আমাকে দেখে কষ্ট পেও না অব্র, আমার মতো মেয়ের এটাই হওয়ার ছিল। তবে আমার ভাগ্য ভালো, তোমার মতো স্বামীর সাথে কিছুটা সময় কাটাতে পেরেছি। অব্র তখন বলল, তুমি চাইলে বিদেশের বাহিরে চিকিৎসা করাতে পারো, আমি নিয়ে যাই। লাভ হবে না গো, আমার এত সময় নেই। একটু চা করে দেবে? তোমার হাতের চা খেতে ইচ্ছে করছে খুব। তুমি চা বানাবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখব। এতদিন তো দেখিনি, শেষ মুহূর্তে না হয় চোখ বুড়ে দেখে নেই। অব্র চা বানাচ্ছে। রেনু ইজি চেয়ারে বসে অব্রকে অপলক দৃষ্টিতে দেখছে। মনে মনে ভাবলো, তুমি এত ভালো কেন অব্র? একটা সময়ের ভালোবাসা তুমি এখনো নিজের মধ্যে লালন করছো। এত কিছু করার পরও কখনো আমাকে অসম্মান করে কথা বলোনি। আমি কষ্ট পাই এমন কোনো কাজ তুমি করোনি। তুমি সত্যিই অদ্ভুত একটা ছেলে। কি করে পারলাম এত ভালো একটা ছেলেকে কষ্ট দিতে? কেন বুঝলাম না তোমায়। অব্র চায়ের কাপ নিয়ে রেনুর পাশে বসলো। একটা চামিচ দিয়ে একটু একটু করে চা তুলে রেনুর মুখে দিচ্ছে। রেনু বলল, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই অব্র, শুনবে আমার শেষ আবদারটা? বলো। তোমার ফ্ল্যাট আমি বৃদ্ধাশ্রম বানিয়েছি। শহরের বঞ্চিত সব বাবা মা সেখানে থাকবে। তুমি কখনো ফ্ল্যাট গ্রহণ করবে না। আমি চাই বৃদ্ধাশ্রমের দায়িত্বটা তুমি নিবে। অব্র কিছু বলল না। মৃদু হেসে বলল, এখন আসি।
রেনু তখন বলল, আরেকটু থেকে যাওয়া যায় না? রেনুর কথায় অব্র আবারও বসলো। রেনু বাচ্চাদের মতো করে কান্না করতে লাগলো। অব্রর ইচ্ছা করতে লাগলো রেনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে, কেঁদো না রেনু, তোমার সব ভুল আমি ক্ষমা করে দিয়েছি। বেশ খানিকক্ষণ রেনুর পাশে বসে অব্র বাড়ি থেকে বের হয়ে গেল। দেখলো সামনে সুব্রতা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। অব্র বলল, আপনি এখানে? সুব্রতা কোনো উত্তর দিল না। অব্রর হাত ধরে টেনে রিকশায় উঠে বসলো। অব্র কয়েকবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোথায় যাচ্ছি আমরা? কিন্তু সুব্রতা কোনো জবাব দিল না। রিকশা দাঁড় করানো হলো নদীর পাড়ে। হালকা সবুজ কচি ঘাসের উপর অব্র এবং সুব্রতা বসে আছে। সুব্রতার চোখে জল দেখে অব্র বলল, ছেলে পছন্দ হয়নি? সুব্রতা মুখ লুকিয়ে আরো কান্না করতে লাগলো। অব্র বলল, শুনলাম দেশের বাইরে ছেলের বিরাট ব্যবসা আছে। সুব্রতা চোখের জল মুছতে মুছতে বলল, আপনি আপনার প্রাণাক্ত স্ত্রীকে এখনো ভালোবাসেন? অব্র হেসে বলল, না। তাহলে এত কিছুর করার পরও উনি অসুস্থ শুনে কেন ছুটে গেলেন? কি করব, মায়া যে কাটাতে পারিনি। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও মায়া কাটাতে পারেননি? হয়তো পারিনি। কাউকে ভালোবাসলে তার প্রতি মায়া কাটাতে পারি না। এটা সত্যিই মায়া তো নাকি ভালোবাসা? অব্র তখন বলল, আমি ঠিক জানি না। বছরের পর বছর যে আমার স্ত্রী হয়েছিল তার প্রতি একটু মায়া থাকা স্বাভাবিক নয় কি? তার মানে এতদিনে ওনাকে ভুলতে পারেননি? আমি শুধু গিয়েছিলাম মন মন রাখতে। ও আর বেশি দিন বাঁচবে না। মৃতপ্রায় একটা মেয়ে আমাকে দেখে যদি একটু মানসিক তৃপ্তি পায়, তাহলে সেই তৃপ্তি থেকে তাকে বঞ্চিত করব, এটা ঠিক না। সুব্রতা হতভম্ব হয়ে বলল, আপনি কিসে গড়া লেখক সাহেব? আপনার মধ্যে অহংকার, ঘৃণা, রাগ, অভিমান এসব কিছুই নেই। শুধুই কি ভালোবাসা দিয়ে আপনি তৈরি, যাকে হাজার কষ্ট দিলেও চুপচাপ হাসি মুখে সহ্য করে নেয়? অব্র তখন বলল, বাদ দাও এসব কথা। আপনাকে না দেখতে আসবে আজকে? সুব্রতা বিস্মিত গলায় বলল, এটা আপনি কিভাবে জানেন? তাহলে এটা সত্য। ছেলেপক্ষ দেখে কি বলল? দেখি আর কি বলবে? আমাকে অপছন্দ হওয়ার কোনো উপায় আছে? আপনার উপন্যাসের নায়িকার থেকে কি কম রূপবতী আমি? সেটা বলতে চাইনি। আপনি তো কিছুই বলতে চান না, এটাই সমস্যা। বর কি কিছু বোঝেও না? কি বুঝিনি? বুঝিয়ে দিব, একটু অপেক্ষা করুন শুধু। এরপর দুজন চুপচাপ বসে রইল। মৌনতা কাটিয়ে সুব্রতা বলল, ওরা আজকেই বিয়ে পড়িয়ে দিতে চায়। তাহলে আপনি এখানে কেন? আচ্ছা, আপনি কি কিছুই বোঝেন না? অব্র উঠে দাঁড়ালো। সুব্রতা কি বোঝানোর কথা বলছে সেটা অব্র বেশ ভালো করে বুঝতে পারছে, কিন্তু যেটা সম্ভব না সেটা নিয়ে কথা না বলাই ভালো। অব্র বলল, বাড়ি চলুন। আমি ও বাড়িতে যাব না। যাবেন না মানে? পালিয়ে আসছি আমি। পালিয়ে এসেছেন? চিঠি লিখে এসেছি, আপনার সাথে পালিয়েছি। অব্র চোখ বড় বড় করে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা কি জানে সে কত ভয়ঙ্কর একটা কথা বলল? অথচ কথাটা বলার সময় তার মধ্যে বিন্দুমাত্র জীর্ণতা নেই। অব্রের গোলগাল চোখ দেখে সুব্রতা ফিক করে হেসে দিয়ে বলল, আরে মজা করলাম, ভয় পাবেন না। আপনাকে আমি বিয়ে করব না। অব্র ধাক্কার মতো খেলো। এই মেয়েটা কত সহজভাবে গভীর সব কথা বলছে। সুব্রতা উঠে দাঁড়ালো। অব্রকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। ভালো মতো একটা শখ দিতে পেরে সুব্রতা প্রচণ্ড আনন্দ লাগলো। হাসি চেপে স্বাভাবিকভাবে বলল, আমি কি সত্যি সত্যি পালিয়েছি? আবার মজা করছেন? না, এবার আমি সিরিয়াস। ছেলেটা সন্ধ্যায় আসবে। এর মধ্যে আমাকে কিছু শপিং করতে হবে। একটা শেরওয়ানি, বর এর জন্য আর লেহেঙ্গা নিতে হবে। অব্র ব্যাবাচিকা খেয়ে বলল, এসব দিয়ে কি হবে? আমি যার সাথে পালাবো তাকে বিয়ে করতে হবে না? কার সাথে পালাবেন সেটা সন্ধ্যা হলেই দেখতে পাবেন। আপনার কাছে টাকা আছে? অব্র তখন বলল, হ্যাঁ। কথা শেষে সুব্রতা অব্রের হাত টেনে রিস্কায় উঠে বসলো। অব্রের কাছে সবটা ঘোরের মতো লাগছে। রিস্কায় অব্র মুখ বোঁতা করে বসে আছে। সুব্রতা খুব হাসি পাচ্ছে। সে হেসে বলল, মুখ বোঁতা করে বসে আছেন কেন? আপনার আমার বিয়ে হবে, এতে আপনি খুশি হননি? অব্র মুখ কালো করে বলল, আপনি সত্যি বিয়ে করছেন? হুম। অব্রর মনে হচ্ছিল সুব্রতা এখন মিথ্যা বলছেন। বোলটা ভাঙলো শপিং করার পর। সুব্রতা সত্যি সত্যি বিয়ে করার জন্য শেরওয়ানি
আর লেহেঙ্গা কিনেছে। সুব্রতাকে দেখে অব্র ভীষণ অবাক লাগছে। মনে মনে ভাবল, উনি কি সত্যিই অন্য একটা ছেলেকে বিয়ে করবেন? অব্রের গোমর মুখ দেখে সুব্রতা বলল, আরেক প্লেট ফুচকা কথা বলেন তো। অব্র হাত ইশারায় ফুচকার কথা বলল। সুব্রতা ফুচকা মুখে দিচ্ছে। অব্র অপলক দৃষ্টিতে সুব্রতার ফুচকা খাওয়ার দেখছে। প্রত্যেকটা ফুচকা মুখে দেওয়ার সময় সুব্রতার চোখ মুখ কুঁচকে যাচ্ছে। মেয়েদের ফুচকা মুখ দিয়ে চোখ মুখ কুঁচকানোর দৃশ্যটা অসম্ভব, পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য। অব্র ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে সুব্রতা লজ্জা পেল। সুব্রতা বলল, কার সাথে পালাচ্ছি শুনবেন না? অব্র শুনতে ইচ্ছে করছে না, তবুও এমন একটা ভাব করলো যেন সে শুনতে খুবই আগ্রহী। গুরুত্বের সাথে বলল, কে? আমার ক্লাসমেট, নাম সবুজ। ও আচ্ছা। আপাতত কাজবাজ কিছু করে না, বেকার ঘুরছে। ও আচ্ছা। আচ্ছা, আপনি হুমায়ুন আহমেদ বলেছেন প্রেমিক হিসাবে বেকাররা ভালো হয়, এদের কাছে অপরন্ত সময় থাকে, হাতে কোনো কাজ না থাকায় এরা সারাদিন বউ বউ করে পাগল হয়ে যায়, সারাদিন বউয়ের সাথে খুনসুটি করে বেশি বেশি ভালোবাসে। ও আচ্ছা, চলুন স্টেশনে যাই, সন্ধ্যা তো হয়ে আসছে। আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, আপনি যান, আমার একটু কাজ পড়ে আছে। কোনো কাজ নাই, আমার বিয়েতে আপনি সাক্ষী হিসাবে থাকবেন। অব্র তখন বলল, আমাকে শুধু শুধু টানছেন কেন হিসেবে? সুব্রতা মনে মনে বলল, অনেক কাঁদিয়েছেন আমায়, এর শোধ নিব না ভাবছেন? সুব্রতা আর কিছু না বলে আবার অব্রের হাত টেনে রিক্সায় বসলো। প্রত্যেকবার হাত ধরার সময় সুব্রতার শরীরে একটা অন্যরকম শিহরণ জেগে উঠছে। এত লোকের মাঝে হাত ধরতে তার বিন্দুমাত্র ইতস্ত বোধ হচ্ছে না। মনে হচ্ছে নিজের মানুষটার হাত ধরে আবার লজ্জা কিসের। ট্রেন আসার 5 মিনিট বাকি। অব্র মনে মনে চাইল সুব্রতা যার সাথে পালিয়ে যাবে সে ছেলেটা যেন না আসে। অব্রর ইচ্ছে করছে ট্রেনটাকে লোকশুদ্ধ গায়েব করে দিতে। পাশাপাশি চেয়ারে অব্র আর সুব্রতা বসে আছে। সুব্রতার দিকে তাকিয়ে অব্র মনে মনে বলল, এই মেয়েটা দেখছি দিন দিন রূপবতী হচ্ছে। ট্রেন থামতে একটা ছেলে হাত ইশারায় সুব্রতাকে ডাকলো। সুব্রতা ছেলেটাকে দেখে দৌড়ে ছেলেটার কাছে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। এটা দেখে অব্র সারা শরীর যেন আগুন ধরে যাচ্ছে। অব্র লক্ষ্য করলো সুব্রতা ছেলেটার সাথে হেসে কথা বলছে। হাসির মাঝে বারবার ছেলেটির কাঁধে হাত ও রাখছে। অব্রর ইচ্ছে করছে এক্ষুনি চলন্ত ট্রেনের নিচে লাফ দিতে। এমন ভাবনার মাঝে সুব্রতা ওই ছেলেটার কাছে এসে দাঁড়ালো। সুব্রতা বলল, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাননি? অব্র জবাব দেওয়ার আগেই সুব্রতা বলল, তাড়াতাড়ি চলুন, বউ সাজতে অনেক সময় লাগবে তো। সুব্রতা আর ওই ছেলেটা একটা রিক্সায় উঠে বসলো। অব্র মন খারাপ করলে অন্য রিক্সায় উঠে তাদের পেছনে পেছনে যেতে লাগলো। অব্রর মনে হতে লাগলো কোনো এক কারণে তার খুব কষ্ট হচ্ছে, অসম্ভব কষ্ট। এই কষ্ট কমবে না, বরং বাড়তে থাকবে, চলবে। গল্পটা যদি সকলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।